আমি আবু শাহেদ চৌধুরী মহাকাব্যের ফিনিক্স কাব্যগ্রন্থের লেখক। মহাকাব্যের ফিনিক্স পডকাস্টের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমরা মহাকাব্যের ফিনিক্স কাব্যগ্রন্থের ভিতর কি কি কাব্য বা কবিতা অন্তর্ভুক্ত আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব একটু। আমরা ইতিমধ্যেই জেনেছি, আমরা পডকাস্টের এপিসোড 1-এ যেটা জেনেছি সেটা হচ্ছে আমাদের মহাকাব্যের ফিনিক্স কাব্যগ্রন্থের ভিতর আমাদের প্রায় 26টির মতো কবিতা আমাদের অন্তর্ভুক্ত আছে। তো আজকে আমি আপনাদের সামনে সেটা রিভিউ করতে যাচ্ছি যে সেই 26টি কবিতা সেটা কি কি, এবং সেগুলো সম্পর্কে আমি একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা হয়তো বা করবো। যদিও আমার পডকাস্টের প্রতিটা এপিসোডে তত বেশি বড় হবে না, বাট আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা আপনাদেরকে করে যাব অবশ্যই। যতটুকু সম্ভব এই এপিসোডে আমি সেটা করার চেষ্টা করব। এবং আমার এই এপিসোডের আজকের বিষয় আমি অলরেডি যেটা বললাম যে আমি কবিতাগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কবিতাগুলোর নাম আপনাদের সামনে সেটা রিভিউ করব, যেটা ইতিপূর্বে আমি কোথাও করিনি, প্রকাশ করিনি, যেটা আমার প্রকাশক ছাড়া আর কারোর সাথে প্রকাশ করিনি, এবং বই যেহেতু এখনো পর্যন্ত আসেনি সেক্ষেত্রে আমি এটা এখনো পর্যন্ত প্রকাশ করিনি। তবে আমি আজকে সেটা প্রকাশ করব আপনাদের সামনে। সেক্ষেত্রে আপনারা হয়তো বা লাকি, বা আমি এক্ষেত্রে লাকি, অবশ্যই আমি তো অবশ্যই লাকি আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে। এবং আপনারা যারা আমার ক্লোজেস্ট ওয়ান্স আছেন তারাও হয়তো বা লাকি ফিল করবেন, যেহেতু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমার শুভাকাঙ্ক্ষার ক্ষেত্রে হয়তো বা লাকি ফিল করতে পারেন। তো ব্যাপারটা আপনারা অলরেডি একটা কবিতার নাম আপনারা সবাই জানেন, যেটা আমার নাম কবিতার আগে, যেহেতু আমার এই কাব্যগ্রন্থের নাম সেহেতু নাম কবিতাটার নাম আপনারা সবাই জানেন। এবং সেই প্রথম কবিতাটা সেটা হচ্ছে মহাকাব্যের ফিনিক্স। মহাকাব্যের ফিনিক্স সম্পর্কে আপনারা সবাই জানেন, এবং এই কবিতাটি আমি অলরেডি গতকালকে বলেছি যে কবিতাটি প্রায় 13টি পৃষ্ঠা জুড়ে এই কবিতাটি রয়েছে এবং বিশাল একটা কবিতা। তবে এই কবিতাটির ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা বা বিভিন্ন বিষয় তুলে ধরার প্রয়াস এখানে আছে, বা ওখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এবং সেই কবিতাটির ক্ষেত্রে সাধারণত আমাদের অনেকগুলো বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যেটা বললাম আমাকে। আর এর সাথে অর্থাৎ আমার বিশেষ করে প্রাণ প্রকৃতির বিষয় ছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সাধারণত এখানে তুলে ধরার আমি চেষ্টা করেছি। প্রাণ প্রকৃতির বিষয় অবশ্যই আছে, অর্থাৎ টোটাল কাব্যগ্রন্থের যে বিষয়গুলো আছে সেগুলোর প্রায় সবগুলোই কিন্তু মহাকাব্যের ফিনিক্স কাব্যগ্রন্থে উঠে এসেছে, এবং বিয়ন্ড দ্যাট, এবং এর বাইরেও আরো অনেক বিষয় আছে যেটা আমরা অলরেডি যদি আমরা কাব্যগ্রন্থ হাতে পাই সেক্ষেত্রে আপনারা হয়তো বা এটা জানবেন। নেক্সট আমি যে কবিতাটা রাখার চেষ্টা করেছি বা রেখেছি আমার কাব্যগ্রন্থে, সেই কবিতাটির নাম আমি বলছি, সেটি আমার আগুনের দ্রোহে অন্ধ পাথর। আগুনের দ্রোহে অন্ধ পাথর। এবং এটিও বেশ একটি ইন্টারেস্টিং কবিতা। হয়তো বা আপনারা সমকালীন বিষয়াবলীর ক্ষেত্রে, সমকালীন বিষয়াবলীর সাথে বা আপনাদের, আমি স্পেসিফিক্যালি ঘটনা বলবো না, বাট আপনারা এটা পড়বেই বুঝতে পারবেন যে আসলে এটা কোন ঘটনা বা কোন বিষয়কে ইঙ্গিত করে বলা হয়েছে বা লেখা হয়েছে। খুবই আপনারা চমৎকৃত হবেন কবিতাটি পড়বে। তবে এটার ভাষা খুবই সাধারণ, এবং সেখানেও একটা জিনিস যেটা আছে সেটা হয়তোবা আমি এখন বলবো না, হয়তোবা আমার বইয়ের এই বছরের যে ক্যাম্পেইন সেটা শেষ হওয়ার পর, বা বইয়ের যে প্রকাশ বা বই মেলা বা এই বছরের যে ক্যাম্পেইনটা সেটা শেষ হওয়ার পর হয়তো আমি এটা রিভিউ করতে পারি। বাট পড়বেন, আপনারা পড়লে এটা বুঝতে পারবেন যে আসলে কি আগুনের দ্রোহে অন্ধ পাথর, এই কবিতাটি আসলে কি বিষয় নিয়ে লেখা হয়েছে এবং এই কবিতাটির ভিতর কি কি আছে, কি কি বিষয়বস্তু আছে। খুবই সিম্পল একটি কবিতা, বাট পড়ে আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে বা বাংলাদেশের মানুষদের কাছে ইন্টারেস্টিং লাগবে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বা যারা আছে তাদের কাছে ইন্টারেস্টিং লাগবে বলে আমার বিশ্বাস। তো নেক্সট যে কবিতাটা আমার কাব্যগ্রন্থে আমি রেখেছি সেটি যে কবিতাটা সেটা অবাঞ্ছিত উৎসবের উৎপত্তির ইতিহাস। অবাঞ্ছিত উৎসবের উৎপত্তির ইতিহাস, এটি আমার তৃতীয় কবিতা, যেই লাইনটা আমি দেখতে পাচ্ছি সেখানে। এবং কবিতার ভিতর তৃতীয় কবিতা সেটা অবাঞ্ছিত উৎসবের উৎপত্তির ইতিহাস। এবং খুবই দীর্ঘ একটি নাম, অনেকে মনে করতে পারেন এটা কি কোনো প্রবন্ধ টাইপের কিছু কিনা, নাম দেখে হয়তো বা মনে করতে পারেন, বা অনেকে মনে করতে পারেন এটা হয়তো বা একাডেমিক্যাল কোনো ডিসকাশনের কোনো কিছু হতে পারে, নাম দেখে অনেকে হয়তো বা গেস করতে পারেন। বাট যখন এটা তারা দেখবে যে কবিতার বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত, তার মানে যারা বুঝে যাবেন অবশ্যই এটা একটা কবিতা। ঠিক আছে। তো ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমি কিন্তু নামগুলো কিন্তু আমার একটু লেন্দি নাম রাখার বা লেন্দি নাম, মানে এটা তো আসলে এভাবে করা হয় না
কবিতা মাথায় যখন আসে তখন হচ্ছে এটা মোটামুটি সেট হয়ে যায় যে এই বিষয়টা নিয়ে বা এই নামেরই একটা কবিতা আমার লেখা হবে বা লিখতে হবে। তো সেক্ষেত্রে আমার অবাঞ্ছিত উৎসবের উৎপত্তির ইতিহাস এটা একটা কবিতার নাম, এবং এটা একটু লেন্দি একটু নাম, একটু দীর্ঘ একটা নাম কবিতার নাম কবিতা হিসেবে। এবং অনেকগুলো কবিতার মধ্যে আপনারা এরকম লেন্দি নাম আপনারা দেখতে পাবেন, এবং এটা হয়তোবা আমার কাব্য সাধনার একটা বিষয় যে আমি হয়তোবা একটু লেন্দি নাম বা ইয়ে করতে একটু বেশি পছন্দ করি, হয়তোবা পার্সোনাল আমার মানে হচ্ছে ভালো লাগা থেকে আমি হয়তোবা এটা করি, বা আমার কাব্য সাধনার হয়তো একটা মেইন জেস্টার বা প্রচার এটা হইতে পারে। নাথিং ম্যাটার্স, বাট নামগুলো হয়তো আপনাকে যদি টাচ করে সেক্ষেত্রে হচ্ছে এটা সম্ভব হবে। তো তারপরে যে কবিতাটা আমার কাব্যগ্রন্থে আমি রেখেছি বা রাখার চেষ্টা করেছি রেখেছি, এবং যেটা বই আসলে আপনারা হয়তো দেখতে পাবেন, যে কবিতাটা আছে সেটা হচ্ছে আপনার নদী নারী ও নক্ষত্রের সাথে। নদী নারী ও নক্ষত্রের সাথে, নদী নারী ও নক্ষত্রের সাথে, এটি একটি কবিতা। এবং এটিও খুবই একটি কীরকম কবিতা সেটা হয়তো আপনারা পড়বে হয়তো বুঝতে পারবেন। তবে আমি যদি এই কবিতাটি সম্পর্কে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কবিতাটি মূলত একটি বলতে পারেন যে পরিবেশ সম্পর্কে একটি কবিতা। তবে পরিবেশের আলোকে মানে বিভিন্ন বিষয়ের আঙ্গিকে মানে এখানে ধরেন যে আপনার কবিতাটির যেই মূল কাঠামোটা যেভাবে সাজানো হয়েছে সেখানে হচ্ছে মূলত একটা গল্প বলার চেষ্টা করা হয়েছে, বা একটা প্রেম কাহিনী টাইপের কিছু একটা জিনিস চেষ্টা করা হয়েছে, কিন্তু মূল যে জিনিসটা সেটা তুলে ধরা হয়েছে কিন্তু আপনার পরিবেশের বিষয় বই নিয়ে এটা মূলত আলোচনা করা হয়েছে, বা পরিবেশ বিষয় বই নিয়ে এটা এটার উদ্দেশ্যটাই হচ্ছে এটা কবিতাটার নদী নারী ও নক্ষত্রের সাথে এই কবিতাটার বিষয় আমি যেটা বলতে পারি। তো তার পরবর্তীতে যে কবিতাটা আছে সেটা হচ্ছে যে আমার আরো একটি কবিতা, সেটা হচ্ছে সমস্বরের সমস্যা। সমস্বরের সমস্যা এটি একটি কবিতা, এবং এই কবিতাটি মূলত আপনারা পড়বেন, এবং এই কবিতাটিতে মূলত যে আপনার যে আমি আগে বলছি যে আমার কবিতার ভিতর ধর্ম দর্শন বা সমাজ সংস্কৃতি এই জিনিসগুলো উঠে আসছে। সমস্যার সমস্যা ভিতর আপনারা হয়তো বা অনেকগুলো সমস্যা দেখতে পাবেন, বা অনেকগুলো সামাজিক জিনিসপত্র দেখতে পাবেন, যেগুলো আচার আচরণ বা সামাজিক রীতিনীতি বা সামাজিক যেই আপনার যারা হচ্ছে আপনার রিডিং যে ক্লাস আছে সেই ক্লাসগুলোর যে বিভিন্ন ধরনের জিনিসপত্র সেগুলো হয়তো বা দেখতে পাবেন, বা তাদের যে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আমাদের সমাজকে বা যারা ওয়ার ক্লাস আছে তাদেরকে হচ্ছে সবসময় অবদমিত করে রাখার, বা অন্যান্য আরো ধর্মীয় বিষয়গুলো এখানে যুক্ত হয়েছে। কবিতাটির নাম হচ্ছে সমস্বরের সমস্যা। তো তার পরবর্তী যে কবিতাটি আমার এখানে আছে সেটি হচ্ছে সত্য হনন অভিযান। সত্য হনন অভিযান কবিতাটিও একটি চমৎকার কবিতা, এবং এখানেও প্রায় সমস্যার মতো কবিতার মতোই প্রায় সেম বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এবং এখানে প্রায় আমার ধর্ম দর্শন সমাজ সংস্কৃতি এই বিষয়গুলো নিয়ে মানে হচ্ছে আপনার সাধারণত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় একবারে ইন জেনারেল টোটাল বিষয়গুলো নিয়ে, বা বাংলাদেশি বা বাঙালি কবিতার যে বিষয়গুলো সাধারণত হয় সামাজিক কবিতার সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা হয়ে সেই ধরনের একটি কবিতা। তার পরবর্তী যে কবিতাটি আমার আছে সেটি হচ্ছে আমার যে দুঃখিত প্রজ্ঞাপন। তো দুঃখিত প্রজ্ঞাপন যে কবিতাটি সেটি আপনারা পড়বেন, এবং সেটিতে মূলত দুঃখিত প্রজ্ঞাপন আসলে কি টাইপের কবিতা, এটা মূলত হচ্ছে একটা নতুন টাইপের কবিতা, এবং এটা খুবই এত বেশি লেন্দি কবিতা না, ছোট একটি কবিতা, বাট এটার ভিতর অনেক জিনিসপত্র হয়তো বা তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেগুলো হচ্ছে আপনার পড়বে বুঝতে পারবেন, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। আমার পরবর্তী যে কবিতাটি আছে সেটি হচ্ছে নিরেট নির্ণায়ক। নিরেট নির্ণায়ক এই কবিতাটি এটি এটিও আমাদের একটি যে সভ্যতার যে সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নিয়ে যে বিষয়গুলো আছে, বা ইত্যকার আরো অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করার বা ওগুলো তুলে ধরার একটা প্রচেষ্টা বা প্রয়াস চালানো হয়েছে এই কবিতাটার ভিতর। তো এটা নিয়ে আমি হচ্ছে আর বেশি কিছু বলবো না। আমার হচ্ছে নেক্সট কবিতাতে আমি চলে যাচ্ছি, এবং সেটি হচ্ছে আমার অবমুক্তির অন্য যাত্রা। অবমুক্তির অন্য যাত্রা যে কবিতাটা পরবর্তী কবিতা সেটি নিয়েও হচ্ছে আপনারা পড়বেন, এবং এটি মূলত বিষয়গুলো নিয়ে হচ্ছে আমার পড়ে আপনারা বুঝতে পারবেন। এবং আমি হচ্ছে বিশেষ করে পরবর্তী যে কবিতাটি আসছে সেটি নিয়ে আমি হচ্ছে একটু বিশেষভাবে কথা বলতে চাই, এবং সেটি হচ্ছে আমার কবিতা যেটার নাম হচ্ছে অন্তিম অভিকর্ষের টানে। অন্তিম অভিকর্ষের টানে আপনারা নাম পড়ে হয়তো বা বুঝতে পারছেন, এটি যেহেতু এখানে অভিকর্ষের কথা বলা হয়েছে, অভিকর্ষের কথা যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে এটা নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক কোনো একটা কবিতা হওয়ার একটা মানে যথেষ্ট সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমার কবিতাটি আপনারা ঠিকই ধরেছেন হয়তোবা,
এটি হচ্ছে একটি বৈজ্ঞানিক কবিতা। তবে বিজ্ঞানের আলোকে বৈজ্ঞানিক সত্যের উপরেও যে আমাদের আরো যে একটি কঠিন সত্য, যে সত্যকে আমরা আসলে অবহেলা করতে পারি না, যে সত্যকে এমব্রেস করার জন্য বা যে সত্যকে আলিঙ্গন করার জন্যই মূলত আমরা পৃথিবীতে আসি, এবং আমাদের পৃথিবীতে জন্ম হওয়ার আগেই যেটা আমাদের জন্য সবার জন্য সত্য ছিল, সেই সত্যটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনারা হয়তো বা অনেকে বুঝতে পারছেন বা অনেকে বুঝতে পারছেন না। কবিতাটি পড়ে আপনারা টোটাল আপনার বিষয়গুলো ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে আমার কবিতা, যেটা হচ্ছে আহ অন্তিম অভিকর্ষের টানে এই কবিতাটি। যদি একটি বৈজ্ঞানিক কবিতা, তবে এখানে বিজ্ঞানের আলোকে, বিজ্ঞানের বাইরেও অনেক অন্যান্য যে দার্শনিক বা আপনার জীবন ঘনিষ্ঠ বিষয় বা জীবনের যেই অর্থ খোঁজার একটা বিষয়, সে বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তার পরবর্তী যে কবিতাটি আমি এনেছি, সেটিও আমার আরো একটি কবিতা, যে আমি এটা কিন্তু অনেক আগেই লিখেছিলাম, এবং এটি প্রায় আজ থেকে 2 থেকে 3 বা 4 বছর আগে আমি হয়তো লিখেছিলাম। এবং এই কবিতাটির নাম হচ্ছে আরেকবার বিপ্লব হোক। এবং কবিতাটির শুরুতে হয়তো আপনারা এরকম লাইনে আপনারা দেখতে পাবেন যে আমি এই অধীন শক্তির চকিত অভ্যুত্থানে, মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত বা এই ধরনের একটা জিনিসপত্র ওখানে আছে। এক্সাক্টলি আমার মনে পড়তেছে না, বাট আমি হচ্ছে এটা পড়বে আপনাকে পড়ে শোনাইতে পারি পরবর্তীতে, যদি কেউ রিকোয়েস্ট করেন, বা পরবর্তীতে এটা নিয়ে যখন আলোচনা হবে তখন শোনাইতে পারি। তবে এটা হচ্ছে যে আরেকবার বিপ্লব হোক, এটা মূলত একটা, মানে হচ্ছে লিখেছিলাম আরো প্রায় 2-3 বছর বা 4 বছর আগে, এবং তখন হয়তোবা এটা এত বেশি আলোচিত হয়নি। কিন্তু এই কবিতাটা হচ্ছে আমার এই যে মহাকাব্য ফিনিক্স কাব্যগ্রন্থে এটা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, এবং এটা অন্তর্ভুক্ত হয়েছে, এবং এটা আপনারা পাবেন আমাদের মহাকাব্য ফিনিক্স কাব্যগ্রন্থ যখন আপনারা কিনবেন, তখন হচ্ছে আপনারা এই কবিতাটি এটার সাথে পাবেন। পরবর্তী যে কবিতা নিয়ে আমি হচ্ছে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমার যে কবিতা, সেটি হচ্ছে যে আমার আহ অনিন্দ গোসাই। অনিন্দ গোসাই, এটি নাম শুনে হয়তো বা এটা বোঝার উপায় নেই, বা বা বুঝতে পারেন অনেকেই। বাট এটি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আপনার কবিতাটা পড়বে বুঝতে পারবেন, এটা মূলত একটা মনোসামাজিক যেই জিনিসপত্র বিশ্লেষণের যে কিছু জিনিসপত্র, বা আপনার সামাজিক যে কিছু সমস্যা বা ধর্মীয় কিছু সমস্যার আলোকে এটা হচ্ছে লেখা হয়েছে। এটা এত বেশি আপনার মানে গদ্য ছন্দে লেখা হয়নি, এটা মূলত আপনার ছড়া আকারে বা একটা ছন্দ বা অন্তমী দিয়ে লেখার একটা প্রয়াস করা হয়েছে এই কবিতাটিতে। এবং সেটাও আপনার পড়ে মজা পাবেন, যে আপনার কনভেনশনাল যে পোয়েট্রি, সেই পোয়েট্রির একটা ফিলিং আপনারা পাবেন। বিশেষ করে কনভেনশনাল বেঙ্গলি পোয়েট্রি, যে অন্তমী লেখে লেখে করার যে একটা প্রবণতা থাকে, সেটা সম্পর্কে আপনার পাবেন, এবং সেটা আপনারা এটা পড়বে দেখতে পাবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আমি প্রায় 24টি কবিতা, আমি হচ্ছে আপনাদেরকে মানে হচ্ছে 24টি কবিতা, মানে আমার 120টারও উপরে কবিতা ছিল, সেখান থেকে 100টা কবিতা আমি সিলেক্ট করছিলাম, সেখান থেকে 24টা কবিতা আমি প্রকাশের জন্য আমি হচ্ছে তখন হচ্ছে আমি ইয়ে করছিলাম যে আমার মহাকাব্য ফিনিক্স কাব্যগ্রন্থ এটা প্রকাশ পাবে। বাট আমি হচ্ছে সেখান থেকেও আর কাটছাট করে 26টা কবিতা রাখি, এবং এখান থেকে অনেকগুলো কবিতা আমার বাদ গেছে। সে কবিতাগুলো হয়তোবা আমি হচ্ছে বলতে পারবো না এখন, বাট আমি হচ্ছে এই কবিতাগুলো বাদ গেছে, যার সামনে এখন লিস্টটা আমার সামনে দেখতে পাচ্ছি। এই কারণে হয়তো আমার একটু কষ্ট লাগছে যে এই কবিতাগুলোকে আমি রাখতে পারলাম না। যত যাই বলেন, হচ্ছে আপনার একটা কবিতা বা একটা সৃষ্টি বা যে কোনো একটা ক্রিয়েটিভ জিনিসপত্র যখন আপনি লেখেন, এটা আসলে আপনার একটা সন্তানের মতো, ঠিক আছে? আপনার সন্তানকে আপনি যেরকম স্নেহ করেন, ভালোবাসায় আগলে রাখেন, সেক্ষেত্রে আপনার সৃষ্টিগুলোকে আপনি হচ্ছে সেভাবে আগলে রাখার একটা চেষ্টা বা প্রয়াস চালান, এবং এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে হচ্ছে আমি মানে এই কবিতাগুলো হচ্ছে আমার যে লেখার যে উদ্দেশ্য পাঠককে জানানো, সে পাঠককে জানাতে না পারে আমি হচ্ছে আসলে, বা পাঠকের সামনে আমি হচ্ছে উপস্থাপন করতে না পারে আমি আসলে একটু মর্মাহত। কিন্তু যা আমি উপস্থাপন করতে পেরেছি, তাতেই আমি হচ্ছে মোটামুটি একটু সন্তুষ্ট থাকার প্রয়াস চালাবো। তো আমি এ ব্যাপারে আর কথা না বলি, আমি হচ্ছে নেক্সট যে কবিতা সেটাতে একটু চলে যাই। এবং সেই কবিতাটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আকাশ যখন চেনা ছিল না। আকাশ যখন চেনা ছিল না, এটা মূলত একটা, আমি আপনাদেরকে হয়তোবা প্রথমেই বা কবিতার যেই আমার বইয়ের যে প্রথম প্রথম জিনিসপত্রগুলো হয়তো বলছিলাম, যে আমাদের অনেক জিনিসপত্র হচ্ছে যে মহাকাব্য ফিনিক্স কাব্যগ্রন্থটি মূলত আমার একটা হচ্ছে যে ব্যক্তিগত যে আপনার বা যে আপনার এটাকে কি বলে, আপনার কনফিডেন্স যেভাবে এটাকে গ্রো করার একটা জিনিসপত্র, যেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটাকে অনেক বেশি গ্রো করবে, এবং হচ্ছে আপনার ব্যর্থতাকে আপনার সাফল্যের একটা অনুপ্রেরণায় পর্যবেসিত করার একটা প্রয়াস। আকাশ যখন চেনা ছিল না, এই কবিতাটাও হয়তো বা সেই ব্যর্থতা থেকে উত্তরণের একটা অনুসন্ধিৎসু বা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তো সেই কবিতাটি হচ্ছে আকাশ যখন চেনা ছিল না।
নেক্সট যে কবিতাটি হচ্ছে আমি রেখেছি সেটি হচ্ছে নিঃস্ব কবিতার দুর্ধর্ষ অধ্যায়। নিঃস্ব কবিতার দুর্ধর্ষ অধ্যায় খুবই একটি হচ্ছে আমাদের সমাজে সাধারণত দেখা যায় যারা লেখালেখি করে বা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে এবং সবচেয়ে বিশেষ করে যারা কবি তাদেরকে হচ্ছে সবচেয়ে হেয় প্রতিপন্ন করে দেখার একটা প্রচেষ্টা চালানো হয় এবং হেয় করার একটা মানসিকতা দেখানো হয় যে এরা তো কবি, এরা হয়তো বা যে হচ্ছে বলে না যে এরকম একটা যে গাঞ্জা খাইয়ে কুল পাই না, এ তো গাঞ্জা খেয়ে বোধহয় কবিতা লেখে, এই ধরনের জিনিসপত্র মনে হয় যেন কবিতার জন্য গাঞ্জা খেয়ে লেখে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে মাওলানা রুমির মতো বা আমাদের ফার্সি ভাষার বা উর্দু ভাষার বা আমাদের আরবি ভাষার যারা কবি ছিলেন তারাও সম্ভবত তাহলে আপনাদের কথা মতে বোধহয় গাঞ্জা টাঞ্জা এগুলো হয়তো বা খেয়ে লিখতেন। আসলে এরকম না, কবিতা হচ্ছে আপনার ভাবের শুদ্ধতম প্রকাশ, অর্থাৎ ভাষার শুদ্ধতম প্রকাশ হচ্ছে কবিতা, এবং এই কাজগুলো কবিরা করে থাকেন। এবং প্রাচীনকাল থেকেই ভাষার যেই সবচেয়ে পরিশীলিত যে ধারাটি ভাব প্রকাশের সেটি কিন্তু কবিতা। এবং কবিতা অন্যান্য সাহিত্যের অন্যান্য জনরাগুলোর মধ্যে কবিতা হচ্ছে সবচেয়ে বেশি উৎকৃষ্ট একটা জনরা হিসেবে ধরা হয়। এখানে আপনার সাধারণত আপনি যা তা বলতে পারেন হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই শিল্পগুণ উত্তীর্ণ করে আপনাকে বলতে হয় এবং জীবনের সব ফিলিংসকে হচ্ছে আপনি সেখানে স্থান দিতে পারেন, যেটা হচ্ছে আপনার হয়তো বা নাটকের একটা ফরম্যাটে আপনি জাস্ট সংলাপের বাইরে কিছুই রাখতে পারেন না। আপনি এই যে একটা উপন্যাসের ভিতর একটা গল্পের বা প্লটের বাইরে কিছু রাখতে পারেন না, বা গল্পের ভিতর প্লটের বাইরে কিছু রাখতে পারেন না, বাট কবিতার ভিতর একটা আপনার কোনো বাধা ধরা নিয়ম নেই, একবার ফ্রিডম। তো সেক্ষেত্রে হচ্ছে কবিরা যেহেতু তারা হচ্ছে তাদের জনরাটাই হচ্ছে একবারে ফ্রিডম বা বা ফ্রিনেস যেটাকে বলে সেটার, এবং সেক্ষেত্রে কবিরাও সাধারণত অনেক বেশি মুক্ত হয় এবং অনেক বেশি মুক্ত হওয়ার বা প্রবণতা তাদের মধ্যে থাকে, অনেক বেশি কাউকে কেয়ার না করে একটা প্রবণতা থাকে। তো এই কারণে যারা হচ্ছে দায়িত্বশীল বা যারা হচ্ছে আপনার অনেক বেশি পাওয়ার হোল্ড করে তারা হয়তো বা কবিদেরকে একটু অপছন্দ করে, যে বা একটা হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালায়, বা যারা সামাজিকভাবে যারা হচ্ছে অনেক বেশি আপার ক্লাস তারা হচ্ছে এই প্রচেষ্টাটা চালায়। তো সেক্ষেত্রে হচ্ছে নিঃস্ব কবিতার দুর্ধর্ষ অধ্যায় এই কবিতাটি হয়তোবা কবিদের ক্ষেত্রে বা কবিতার যেই জয়গান সেটি হয়তো গাওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এই যে সেন্টেন্সটি করা হয়েছে কিন্তু আম, আপনার মহাকাশ ফিনিক্স যে কবিতাটি আছে সেটিতেও করা হয়েছে, এবং আপনারা দেখবেন মহাকাশ ফিনিক্স কবিতাটি পড়বে সেটাতে আপনারা অনেক কিছুই পাবেন। এবং সে কবিতাটি তো বলছি যে দীর্ঘ একটা কবিতা এবং যেটা অনেক কিছু কভার করা হয়েছে, তার মধ্যে কবিতার বা কবিদের যে জয়গান বা সাহিত্যের যে জয়গান বা সত্যের যে জয়গান, যে ফ্রিডম অফ স্পিচের যে জয়গান যেটাকে আমরা বলি, আধুনিক ভাষায় ফ্রিডম অফ স্পিচ বলি, বাট কবিতা ফ্রিডম অফ স্পিচ এর কাজটা কিন্তু কবিতা অনাদিকাল থেকেই করে আসছে। একবারে ভাষা যখন থেকে শুরু হয়েছে না তখন থেকে হচ্ছে কবিতা এই কাজটা করে আসছে। সেক্ষেত্রে ফ্রিডম অফ স্পিচের মূল একটা বাহন হচ্ছে কবি এবং কবিতা, সেটাকে হচ্ছে আমার মত হয় যে কবির এই জিনিস বা কবিতার মাধ্যমে তারা হচ্ছে তুলে ধরেন, এবং এই জিনিসগুলোর জয়গান গাওয়া হয়েছে আমার এই কবিতাগুলোতে। তো পরবর্তী যে কবিতার সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে আমার আরেকটি কবিতা, সেটি হচ্ছে আপনার প্রাণ বা প্রকৃতি সম্পর্কে বা আবহমান বাংলার যে প্রকৃতি বা রূপরস বা প্রেম এগুলো সম্পর্কে একটা কবিতা। এবং এটা খুবই টপিকের ভিত্তিতে বা আপনার কবিতার বিষয়াবলীর ভিত্তিতে এটা খুবই একটা ট্র্যাডিশনাল বা এটা খুবই একটা প্রথাগত টপিক, এবং আমরা সবাই জানি যে বাংলার প্রাণ প্রকৃতি নিয়ে এগুলো নিয়ে অনেক বেশি কবিতা লেখা হয়েছে। এবং তো এগুলো হচ্ছে নতুন কিছু না, যা হোক আমি কবিতাটার নাম বলি। কবিতাটার নাম হচ্ছে আপনার সেই বৈশাখে তুমি। সেই বৈশাখে তুমি এটা একটা প্রাকৃতিক কবিতা বা প্রকৃতির যেই আপনার এই যে গুণগান করে বা আপনার দেশমাতৃকার গুণগান করে যে কবিতা সেটি, এবং সাথে হচ্ছে আপনার এখানে প্রেমও থাকছে, এবং এটা হচ্ছে এই কবিতার একটা বিষয়। আর আমাদের পরবর্তী যে কবিতাটা থাকছে সেটা হচ্ছে যে অস্তিত্বের অগণিত অমাবস্যা। অস্তিত্বের অগণিত অমাবস্যা এটাও মূলত আমার একটা যে মোটিভেশনাল কবিতা বলতে পারেন, মোটিভেশনাল পোয়েট্রি বলতে পারেন। আম, যে এখানে হচ্ছে যে আমাকে কিভাবে হচ্ছে এভারেজ করা যায় যে পার্সোনালিটিকে বা পার্সোনাল যে কনফিডেন্সকে বা ওই যে পার্সোনাল যে অ্যাটিটিউড যেটা আছে সেটাকে কিভাবে এভারেজ করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং ইন্ট্রোটা হচ্ছে আমাদের যে এই মহাকাব্য ফিনিক্স কাব্যগ্রন্থের যেই হচ্ছে গুড় উদ্দেশ্য যে ব্যক্তিসত্তাকে হচ্ছে অনেক বেশি উজ্জীবিত করা এবং ব্যক্তিসত্তাকে হচ্ছে নেতিবাচকতা থেকে পরিহার করে হচ্ছে ইতিবাচকতার দিকে ধাবিত করা, সেই কাজটি মূলত এই কবিতার মাধ্যমে করা হয়েছে। এবং কবিতাটির নাম আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে যে অস্তিত্বের অগণিত অমাবস্যা। অস্তিত্বের অগণিত অমাবস্যা। আচ্ছা, পরবর্তী কবিতা যেটা সেটিতে আমি আসছি, এবং সেটি হচ্ছে যে কবিতাটি আমি লিখছি সেটি হচ্ছে যে প্রগাঢ়তার আতিশয্যের সবুজ হরণ। প্রগাঢ়তার আতিশয্যের সবুজ হরণ
এবং আরও একটি কবিতা, এবং ইন্টারেস্টিংলি এটাও কিন্তু একটা প্রাণ প্রকৃতিবাদের কবিতা, বা প্রকৃতির যেই জিনিসপত্র যেটাকে সংরক্ষণ, বা এখন যে আমরা যে আন্দোলনগুলো দেখছি পরিবেশবাদী যে আন্দোলনগুলো, ওই টাইপের জিনিসপত্রের বা পরিবেশের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এই বিষয়গুলো নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে মূলত। এবং সেই কবিতাটি হচ্ছে প্রগাঢ়তার আতিশয্যের সবুজ হরণ। নাম পড়ে হয়তো আপনারা কেউ কেউ গেস করতে পারছেন, যারা হচ্ছে সাধারণত সাহিত্যের সাথে অনেক বেশি পরিচিত তারা হয়তো বা ধরেই ফেলেছেন। বাট কবিতা পড়বেন এবং হচ্ছে মৌতা পড়ে হচ্ছে ব্যাপারগুলো জানতে পারবেন। পরবর্তী যে কবিতাটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে উন্মনাবক। উন্মনাবক মূলত এটাও একটা মানে পার্সোনাল যে এক্সপ্লোরেশন, সেই এক্সপ্লোরেশনের একটা কবিতা। এবং এখানেও হচ্ছে আপনারা অনেক বেশি পার্সোনাল গেইন বা পার্সোনাল যে লস সেগুলোকে কীভাবে রিকভার করা যায় এবং পার্সোনাল গেইনটাকে কীভাবে হচ্ছে লেভেল করা যায় বা লেভারেজ করা যায়, বা আরও বেশি নিজের যে স্ট্রেংথের উপর গুরুত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে মূলত এই জিনিসগুলো নিয়ে কবিতার ভিতরে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে আমার যে কবিতাটা এবং উন্মানবক। আর পরবর্তী যে কবিতাটা আসছে সেখানে হচ্ছে এটিও আমার প্রাণ প্রকৃতিবাদের বা আমার যেই প্রকৃতির যেই গুণগান করে একটা গাওয়া কবিতা, এবং হচ্ছে এটা সাধারণত বাংলা কবিতার যেই ট্র্যাডিশনাল টপিক সে টপিকের ভিত্তিতেই মোটামুটি টপিকের সাথেই যায়। এবং সেটা হচ্ছে যেখানে রাত্রি নামে ভরা বরসায়, যেখানে রাত্রি নামে ভরা বরসায়। এবং এটি মূলত আপনারা বর্ষার কথাটি যদি যেহেতু শুনতে পেয়েছেন বা সেহেতু বুঝতে পারছেন যে বর্ষা বা আমাদের দেশের যেই আমরা জানি সবাই যে আমাদের দেশটা হচ্ছে বর্ষার জন্য বিখ্যাত, এবং বর্ষা নিয়ে হচ্ছে আমাদের অনেক অনেক কবিতা। বর্ষা হচ্ছে আমাদের দেশের জন্য প্রাণ প্রাচুর্যের একটা ঋতু, এবং বর্ষার যেই মোহনীয় সৌন্দর্য সেটি, যদিও কবিতাটি খুব ছোট, তথাপি আমি হচ্ছে জাস্ট হচ্ছে আমার যেই বর্ষা যে নিয়ে যে ফিলিংসগুলো, সেই ফিলিংসগুলো খুব ছোট্ট জায়গার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এবং হচ্ছে বাংলার যেই মানুষের যা বহমান কালের যেই বর্ষার যেই তাদের যে প্রাণ প্রকৃতির যে সতেজ রূপ, সেই সতেজ রূপটাকে মোটামুটি এখানে তুলে ধরার একটা প্রচেষ্টা চালানো হয়েছে। এবং এটি মূলত যেখানে রাত্রি নামে ভরা বরসায়, এবং নামটাও মোটামুটি একটা নান্দনিক নাম, বা একটা কাব্যিক নাম, বা একটা বলতে পারেন বা একটা যে সুর, যে মানে হচ্ছে সুরের যে একটা দোতনা তৈরি করে মনের ভিতর, সেটার একটা প্রয়াস এখানে চালানো হয়েছে নামের ভিতর। পরবর্তীতে যেটা হচ্ছে যে কবিতাটা নিয়ে আমি বলবো সেটি হচ্ছে আমার যে নক্ষত্র তোমাকে পায়নি। এটি হয়তো বা একটা প্রেমের কবিতা বা বিরহের একটা কবিতা, বাট এখানে বিরহটাও এতভাবে তুলে ধরা হয়নি। এবং এখানেও বিরহ আমি বলেছি যে আমার কবিতা হচ্ছে উতুপুতুবাদের স্থান নাই, আবার বাপ্পারাজবাদের স্থান নাই, অর্থাৎ দুইটার কোনোটারই আমার কবিতায় স্থান তেমন একটা বেশি দেখা যাবে না। তবে তবে যেহেতু প্রেম এবং বিরহ এবং হচ্ছে আমাদের বা যেই নরম জিনিসগুলো, যে জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাফেক্টেশন জায়গা অনেক বেশি, সেই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে অনেক বেশি মানবিক করে তোলে, এবং সেই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে অনেক বেশি মানে হচ্ছে আমাদের লাইফের সাথে তো এটা লাইফের একটা পার্ট, তো কাজে সেটাকে তো আমরা ইগনোর করতে পারি না। সেক্ষেত্রে এটারও অংশটা আমি রাখছি, তবে সেটা খুবই সামান্য পরিমাণে, যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা রাখার চেষ্টা করেছি এই কাব্যগ্রন্থে। এবং যে পরবর্তী যে কবিতাটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে আমার কবিতা, সেটি হচ্ছে আজীবন জীবন্ত বাসনার গারদ। এটি হচ্ছে একটা কবিতা, এবং এটা হচ্ছে যে জীবনের যে মিনিং খোঁজা, জীবনের যে অর্থ খোঁজা, যে আমরা জীবনে যে ছুটছি, যে আমাদের আমরা বলি না যে র্যাট রেস, র্যাট রেস যেটা যেটা হচ্ছে যে ওই যে আমরা হ্যামিওয়ানের বাঁশি বাজা যখন দেখছিলাম, হ্যামিওয়ানের বাঁশি বাজা যখন বাঁশি বাজাচ্ছিল তখন তার পিছনে হচ্ছে র্যাট গুলো বা ইঁদুর গুলো হচ্ছে তার পিছনে ছুটে যাচ্ছিল, কিন্তু একটা ইঁদুর যখন ছুটে যাচ্ছিল তখন আরেকটা ইঁদুর জানতো না যে আসলে সে কেন যাচ্ছিল বা এটার কারণ কি। সে নিজেকেও প্রশ্ন করেনি, সে হচ্ছে বা তার সামনের জনকে পাশের জনকেও প্রশ্ন করেনি। যেটা না করার কারণে যেটা হয়েছে, আলটিমেটলি সবই দূরে কিন্তু তারা হচ্ছে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে এবং তারা ধ্বংস হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে যে আমার এই আজীবন জীবন্ত বাসনার গারদ, এটা মূলত ওই যে জীবনের একটা মিনিং খোঁজার একটা প্রচেষ্টা চালানো হয়েছে। তবে এই মিনিংটা খোঁজার পরবর্তীতে একটা জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি বা আমার দৃষ্টিতে, যে যতগুলো সাহিত্য বা যতগুলো ক্রিয়েটিভ কাজকর্ম করা হয় পৃথিবীতে, আর্ট বলেন, ক্রাফটস বলেন, বা ক্রাফটসের ক্ষেত্রটা তো আলাদা, বাট আর্টের ক্ষেত্রে বা আপনার ক্রিয়েটিভ জিনিসপত্রের ক্ষেত্রে, বিশেষ করে আর্টস অ্যান্ড লিটারেচারের ক্ষেত্রে যতগুলো ক্রিয়েটিভ জিনিসপত্র করা হয়, এগুলোর মেইন থিম সাধারণত মানুষের একটাই থাকে, আপনার ইরেসপেক্টিভলি আপনি হচ্ছে আস্তিক বলেন, নাস্তিক বলেন, ধর্ম এই ধর্ম বলেন, ওই ধর্ম বলেন, সবারই একটা মানে হচ্ছে থাকে যে, অর্থাৎ যে অমরত্বের একটা বাসনা বা প্রেরণা থাকে। এখানে অমরত্বের যে বিষয়টা সেটা হয়তো বা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, আপনার পড়লেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে এই কবিতার একটা থিম, এবং পুরো থিমটা কবিতাটা একটু বড় হয়তো বা,
আপনারা মানে পড়বে হয়তো এটা আরেকটু মজা পাবেন। এবং তারপরে যে কবিতাটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আমার যে কবিতা সেটি হচ্ছে, আপনারা জানেন বা অনেক বেশি, যে আমি বাংলাদেশের কবিদের মধ্যে সাধারণত মানে হচ্ছে বলে না যে একবারে আমরা কবিতা পড়ি সাধারণত আমাদের মনকে পরিতৃপ্ত করার জন্য। তো আমার কবিতায় যেরকম গরম জিনিসও আছে, আবার সেরকম নরম জিনিস বলতে কিরকম, নরম জিনিস বলতে ওরকম না যে আমার এখানে আপনার একবারে উতুপুতু টাইপের জিনিসপত্র বা ওই ধরনের জিনিসপত্র থাকবে, বা আপনার একবারে মানে হচ্ছে একটা সেক্সুয়াল আফিলিং জিনিসপত্র থাকে না, ওটা আমার এখানে থাকবে না। বাট আমার হচ্ছে যে এই যে প্রকৃতির যে মোহনীয়তা বা ওই জিনিসটা, বা যে আমাদের মানুষের মধ্যে যে প্রকৃতির একটা ছাপ বা ছোঁয়া যেটা আছে, সেটাকে হচ্ছে আমরা সেটার সাহায্যে যদি আমরা থাকতে পারি, বা সেটার সেটার আমাদের কাছাকাছি থাকার যে একটা প্রবণতা বা থাকে, বা সেই আমরা যদি আমাদের বাংলা ভাষা বলতে পারি যে আমাদের একটা গৃহকাতরতা বলতে একটা জিনিস আছে বাঙালিদের মধ্যে, সেই গৃহকাতরতার জিনিসটাও হয়তো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, বা এই কবিতাটার মধ্যে গৃহকাতরতা বা আপনার স্বদেশের যে ভাবনা, বা এটাকে আমরা অনেকে বলি যে বাঙালি একটা গোপ খেজুরের জাতি, যে সাধারণ বা সারাদিন তারা বাড়িতে বসে বসে থাকে, বসে বসে খায়, তার কাজ করার মতো বা কাজ টাজ কিছু করে না। ওটাকে আমরা বলি যে আপনার এই যে গৃহকাতরতা, এটার সাহিত্যিকভাবে মানে বাংলা সাহিত্যে এটাকে অনেক লেখক এভাবেই নামকরণটা করেছেন। সেই গৃহকাতরতার অনেক বিষয় এখানে তুলে ধরা হয়েছে, মানে বলতে পারেন যে আপনার বাঙালির একটা অন্তর্গত আবেগ, বা বাঙালির একটা অন্তর্গত বা মানুষের মানুষের বিশেষ করে মানবিক যে ওই একটা অনুভূতি, যে আপন আবেগ বা আপনার একজন কেউ থাকতে হবে বা ওই জিনিসগুলো, এটাকে নিয়ে সাধারণত এটা উপজীব্য করে সাধারণত লেখা হয়েছে। এবং এটা পড়লে আপনারা অনেক বেশি বুঝতে পারবেন এবং আহ, দেখতে পারবেন। নেক্সট যে কবিতাটি নিয়ে আমার আলোচনা সেটি হচ্ছে যে আপনার আহ, হে জরৎ বসনা সাড়া দাও, হে জরৎ বসনা সাড়া দাও। এটি হচ্ছে একটি কবিতা, এবং এই কবিতাটি আমি লিখেছিলাম। এটাও প্রায় আরো মানে কোভিডের সময়কার বা কোভিডের সময়কারই, কোভিড তখনও শেষ হয়নি, তখন হয়তো বা একটা আহ, অভিজ্ঞতার আলোকে আমি লিখেছিলাম, পার্সোনাল এক্সপিরিয়েন্সের আলোকে। এবং কবিতাটি বাট ওখানে কিন্তু আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটার কথা উল্লেখ নাই, এবং আপনি পড়বে হচ্ছে মোটামুটি জিনিসটা ধারণা করতে পারবেন। এবং আপনি বাট এখানে কথা হচ্ছে যে এটাকে টোটালি একটা জিনিসপত্র ধরতে পারেন, যেটা হচ্ছে আপনার একটা ভালো অনুভূতির একটা জিনিসপত্র ধরতে পারেন, যেটাকে আমি হচ্ছে মোটামুটি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সের কবিতা বলতে পারেন। অনেকগুলো কবিতা, 26টা কবিতার ভিতর আমি সম্ভবত এই কবিতাটা হয়তো বা আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্সের মধ্যে রাখার চেষ্টা করেছি, বা বা আমি হচ্ছে এটা জাস্ট একটা রাখার চেষ্টা করেছি। বাট ওটা হচ্ছে এত বেশিও পার্সোনাল না যে আমার একবারে, বাট এটা হচ্ছে একটা র্যান্ডম ঘটনা, যে র্যান্ডম ঘটনার ভিত্তিতে আলোক করে এটা লেখা। আসলে অনেক সময় কবিদের যে আপনার কাজী নজরুল ইসলামকে অনেক সময় এরকম হয়তো বাবা হয়েছিল যে কোনো একজন গায়ক সম্ভবত বা কোনো একজন মিউজিক প্রডিউসার তার কাছে হয়তো বা এসেছিলেন, বা গজল বা এই জন্য কিছু বা গান একটা লেখার জন্য, যেটাই হোক আমার এক্সাক্টলি মনে পড়তেছে না। তো আসার পর তিনি যেটা করছিলেন যে কাজী নজরুল ইসলাম নাকি তখন হচ্ছে আপনার ওই উনি নাকি যিনি আসছিলেন তিনি নাকি হয়তো বা নামাজ পড়ছেন বা কোনো একটা কাজ করছিলেন, কাজী নজরুল ইত্যু বছর নাকি তাকে 2টা বা 4টা এরকম গান মানে হচ্ছে ইনস্ট্যান্ট তাকে হচ্ছে ওই গানটা রচনা করে দিয়েছেন। তো এরকম একটা পার্সোনাল ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের ভিত্তিতে হচ্ছে এই কবিতাটা লেখার একটা চেষ্টা বা ছিল, বা সেটা লিখেছি আমি। এবং এটাও মোটামুটি একটু দীর্ঘ টাইপের কবিতা, তবে মানে 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার বেশি যায় নাই। পড়বেন, পড়বে আপনার ভালো লাগবে। এবং নেক্সট যে এই কবিতাগুলো নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের প্রায় আমি হচ্ছে অনেকগুলো কবিতা নিয়ে আলোচনা করেছি, এবং আমার আর হাতে প্রায় 3টির মতো কবিতা আছে। এবং পরবর্তী যে কবিতাটি সেটি হচ্ছে আমি তোমায় বাধ্য করবই, আমি তোমায় বাধ্য করবই। এবং এখানে হচ্ছে আম, দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন আপনারা অনেক কিছুই, এবং নামের সাথে হয়তো বা আপনারা এটা এই আপনার রিলেট করতে পারছেন বা পারবেন। তবে এখানে হচ্ছে যে আপনার আম, একটা মনুষ্যত্বের যে একটা আপনার থাকে, যে আকাঙ্ক্ষা থাকে, যে আম, যারা হচ্ছে যে আপনার পার্সোনাল বা আপনার এর বাইরের বিভিন্ন জন জিনিসপত্র, যে মনুষ্যত্বের যেই জিনিসপত্র থাকে, বা এবং এর সাথে আমার হচ্ছে যে এই জিনিসটার সাথে আমি হচ্ছে বিজ্ঞানকে হচ্ছে কানেক্ট করেছি বা কানেক্ট করার চেষ্টা করেছি, এবং বিজ্ঞানও এটার ভিতরে আছে। এবং ওই জিনিসগুলো হচ্ছে আপনার মোটামুটি জিনিসগুলো নিয়ে একটা হচ্ছে জিনিসপত্র হচ্ছে করার চেষ্টা করা হয়েছে, এবং এটা পুরো আপনারা মোটামুটি বিষয়টা বুঝতে পারবেন। আর নেক্সট যে 2টি কবিতা, আমার শেষের আগে যে কবিতাটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে আপনার
হিরণ্ময় দিনের জ্যোতির্ময় কথা, হিরণ্ময় দিনের জ্যোতির্ময় কথা। এবং এটি আপনারা মানে আমরা এতক্ষণ ধরে আমি হচ্ছে প্রায় 24টা কবিতা নিয়ে আমি আলোচনা করেছি আমার কাব্যগ্রন্থের প্রথম 24টা কবিতা, এবং লাস্ট যে 2টা কবিতা সেটিতে আমরা চলে আসছি অলরেডি, এবং আমরা হচ্ছে ভাইবেরও বা আমাদের যে পডকাস্টের এই এপিসোডের শেষ প্রান্তে। এবং বুঝতে পারছেন যে আমাদের শুরুটা হয়েছিল মোটামুটি একটা আমাদের ধ্বংসাত্মক বা একটা বিদ্রোহী ভাব দিয়ে, বা একটা যে আপনি বলেন না যে একটা গরম গরম একটা ভাব, যে পার্সোনাল এক্সপিরিয়েন্স। বাট দিন শেষে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা আসলে আমাদেরকে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, মানে আমাদের স্থানটা এই পৃথিবীতে আমাদের জন্য সেটা হচ্ছে চির নির্ধারিত কিছু না, বা আমরা আজকে যে পজিশনে আছি সেই পজিশনটাও আমাদের জন্য নির্ধারিত কিছু না। তো সেই নির্ধারিত কিছু বিষয় নিয়ে হচ্ছে আমাকে সবসময় মনে রাখতে হবে। আমি সম্ভবত এরকম একটা জিনিসপত্র হয়তো বা শুনেছিলাম, আপনার যারা হচ্ছে WWE দেখে থাকেন বা রেসলিং খেলা বা এই টাইপের জিনিসপত্রগুলো দেখে থাকেন, সম্ভবত আপনার এটা একজন রেসলারের পক্ষ থেকে আপনার বলা হয়েছিল। তো ওখানে বলা হয়েছিল যে আপনার একজন রেসলার যিনি হচ্ছে আপনার যখন আপনার ওই যে এর ভিতর কেজের ভিতর যখন তিনি হচ্ছে ফাইট করেন, বা আপনার এর ভিতর যেটাকে কি বল রিং এর ভিতর যখন তিনি ফাইট করেন, তখন হচ্ছে তিনি নাকি তার কাছে এরকম 2টা ঘড়ি রাখতেন, যে 2টা ঘড়ি একটা হচ্ছে মানে ভালো ছিল, যেটা ভালো সময় দিত, আর একটা ঘড়ি ছিল যেটা হচ্ছে নষ্ট ছিল। তো যে ঘড়িতে সময় দিত সেটাতে হচ্ছে ওই রেসলার হচ্ছে তিনি হচ্ছে মানে হচ্ছে এটা দেখতেন, যে টাইমটা দেখতেন, এবং টাইমটা হচ্ছে তিনি এটা দিয়ে দেখতেন। আর কি ঘড়ি ছিল যেটা হচ্ছে আপনার কি ছিল, এটা হচ্ছে আপনার নষ্ট ছিল। তবে ওই ঘড়িটার পিছনে লেখা ছিল যে মানে হচ্ছে টাইপের জন্য আমি সামথিং সর্ট অফ, এটা যদি আমি বাংলাতে অনুবাদ করি বা বাংলাতে যদি সাম আপ করি, সেটা হচ্ছে এরকম হবে যে একদিন এই ঘড়িটা যেরকম নষ্ট হয়ে এখন বন্ধ হয়ে আছে, এই ঘড়িটার মতো একদিন তোমাকে হচ্ছে মানে বিদায় নিতে হবে, পৃথিবী থেকে চলে যেতে হবে। কাজেই তুমি যে দাপটের সাথে যে আজকের এই যে আপনার রিং এর ভিতর প্রতিপক্ষকে এভাবে ঘায়ে করছো, এই ঘায়ে একদিন করার সুযোগটা তোমার হাতে থাকবে না। কাজে তোমাকে সেদিনের জন্য হয়তোবা তোমাকে প্রস্তুতি নিতে হবে, হয়তোবা না, এটা অবশ্যই প্রস্তুতি সবাইকে নিতে হবে। তো সেই জিনিসপত্রের দিকেই হচ্ছে আমরা হচ্ছে মুভ করার জন্য হচ্ছে আমরা হচ্ছে বা মনে করিয়ে দেওয়ার জন্য আরেকবার আমরা হচ্ছে যে কবিতার বা কাব্যগ্রন্থের শেষের দিকের কবিতাগুলো, এবং এখানে হচ্ছে আমি শেষের কবিতাটার আগে হচ্ছে আমি একটা কবিতা যেটা রেখেছি সেটা হচ্ছে যে আমার আমি হচ্ছে সোনালি দিনগুলো, যারা হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে সুখকর দিনগুলো যেগুলো ছিল সভ্যতার, এবং যেগুলো হচ্ছে খুবই হাসি খুশি ময় দিন, যেগুলো মানব সভ্যতা ছিল বা মানুষের জীবনের যে হাসি খুশি দিনগুলো, যেগুলো অনেক বেশি গ্রোথের দিন ছিল বা অনেক বেশি পিক পয়েন্টে থাকার দিন, সেই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলছি যে এখানে আমাদের ভার্চু বা আপনার যে ধর্মীয় বা আপনার যে মানবিক যে বা নৈতিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধগুলো যে আমাদের জীবনের দরকার দিন শেষে। কারণ মারা যাওয়ার পরে কেউ হচ্ছে আমি কতটুকু সাকসেসফুল ছিলাম এটা নিয়ে হয়তো বা আলোচনা হবে, কিন্তু তার পরবর্তীতেও মানে মানুষ একদিন আমাকে বিচার করবে এটা নিয়েই, যে ওই একটা ভালো ছিল কি মন্দ ছিল, ওই একটার চরিত্র কিরকম ছিল, বা ওই একটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল, বা আমার জন্য সে কতটুকু উপকার করেছে, বা পৃথিবীর মানুষের জন্য সে কতটুকু উপকার করে যেতে পারছে। সেটা হচ্ছে মানুষ আসলে এটা দ্বারাই হচ্ছে আমাদের সফলতা ব্যর্থতা বা আমাদের মনে রাখার যে প্রয়াস সেটা তারা চালাবে। তো এবং সেই ব্যাপারটার কথাই মনে রেখে হচ্ছে আমি হচ্ছে মানুষের যে সোনালি দিনগুলো যেগুলো হচ্ছে খুব ভার্চু এবং হচ্ছে আমাদের যে নৈতিক গুণে পরিপূর্ণ ছিল যখনকার দিনগুলো, মানব ইতিহাসের বা মানব সভ্যতার বলেন কিংবা মানুষের জীবনের বলেন, সেই দিনগুলোকে একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি। এবং এটি হচ্ছে আমার সেকেন্ড লাস্ট যে কবিতা সেটা, এবং লাস্টের যে কবিতাটা সেটা সেটা একবারেই হচ্ছে আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে একদিন এই যশা থেকেও আমাকে বিদায় নিতে হবে, একদিন এই যশা থেকেও আমাকে বিদায় নিতে হবে। এবং আমি হচ্ছে অনেক বেশি এনথুজিয়াজম, অনেক বেশি বিদ্রোহ, অনেক বেশি হামকে তুমকে এই ধরনের ভাব নিয়ে হচ্ছে আমি কাব্যগ্রন্থটা শুরু করেছিলাম। শেষে আমি নিজেকেও মনে করে দিলাম, এবং যারা কাব্যগ্রন্থটি পড়বে তাদেরকেও আমি হচ্ছে মনে করিয়ে দিলাম যে যত যাই করি, যতই চিল্লাফাল্লা করি, দিন শেষে আমাদেরকে হচ্ছে ছেড়ে যেতে হবে, ছেড়ে দিতে হবে। যতই বই যে যেতে নাহি দেব হায়, বাট তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এবং তবু আমাদেরকেও চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। সেই প্রয়াসের লক্ষ্যে হচ্ছে আমার সর্বশেষ কাব্যগ্রন্থের সর্বশেষ যে কবিতা সেটি হচ্ছে একদিন এই যশা থেকেও আমাকে বিদায় নিতে হবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে আমি বলি না যে জাস্ট বলি না যে একদিন এই যশা থেকে আমাকে বিদায় নিতে হবে, আমি জাস্ট একটা ও যোগ করেছি, থেকের সাথে একটা ও যোগ করেছি। অর্থাৎ আমি বলি নাই যে
এই যে পৃথিবীটা, এটা থেকে আমি জাস্ট বিদায় নেব। বরং আমার যে কর্মক্ষেত্র, আমার যে এক্সপার্টাইজের যে ক্ষেত্রটা আছে, সেই ক্ষেত্রটাকেও আমাকে ছেড়ে যেতে হবে। সেই ক্ষেত্রটাতে অন্য কেউ না কেউ আরো আমার থেকে বেশি এক্সপার্ট বা আমাকে রিফ্রেশ করে হচ্ছে তারা হচ্ছে এখানে দখল করবে। এবং আপনি হচ্ছে পৃথিবী থেকে চলে যাবেন বা দুনিয়া থেকে চলে যাবেন, এটা এত বেশি ম্যাটার করে না। কারণ আপনি মারা যাওয়ার পরে হয়তো বা কি হবে বা কি ফিলিংস, সেটা হচ্ছে পৃথিবীর মানুষকে আপনি এসে বলতেও পারবেন না, বা পৃথিবীর জীবনের তখন আর ভ্যালিডিটিও থাকে না। বাট আপনি হচ্ছে এটাও চিন্তা করতে হবে যে আপনি শুধু মারা যাওয়াটাই শেষ না, মারা যাওয়ার আগেও কিন্তু আপনার মারা যাওয়ার মতো একটা ফিলিং থাকে অনেকের, বা অনেকের না, সবারই থাকে, আমাদের সবার। যেটা হচ্ছে যে তার নিজ জায়গা থেকে নিজে উৎখাত হওয়ার যে বিষয়টা, নিজ জায়গা থেকে নিজের এক্সপার্টাইজের দিক থেকে নিজে নিজে আমি এই জিনিসটা গড়েছি, আমি আমার সন্তানদেরকে নিজে বড় করেছি, এখন তারা হচ্ছে আমাকে ছেড়ে চলে গেছে বা তারা হচ্ছে আমাকে দেখাশোনা করছে না। আমি একটা প্রতিষ্ঠানকে নিজে নিজে গড়েছি, সেই প্রতিষ্ঠানটা এখন হচ্ছে আমার আয়ত্তে নেই, আমি হচ্ছে সেখান থেকে রিটায়ার্ড, বা আমাকে হয়তোবা অনেকেই হয়তো অনেক সময় যে আপনার মানে রিজাইন করার জন্য বাধ্য করা বা এই জিনিসপত্রগুলো। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে আমাদের দুনিয়াতে থাকতেও আমাদেরকে যেই আপনাদের হারানোর যে বেদনাটা সেটা পেতে হবে, এবং মরার মরে তো সেটা পেতে হবেই, মারা গেলে তো সেটা পেতে হবেই। সো ইন টোটাল বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি সাজানোর চেষ্টা করছি। এবং আমি যদি একবার আজকের এপিসোডের যে কবিতাগুলো নিয়ে যেটা আমি বলছি, 26টা কবিতা আমি হচ্ছে আমার মহাকাব্য ফিনিক্স কাব্যগ্রন্থে রেখেছি, এবং এই কবিতাগুলোর যদি একবারে টোটাল এক লাইনে সাম আপ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমার কাব্যগ্রন্থটা শুরু হয়েছে অনেক বেশি আমার এই যেটাকে বলে যে আমার অনেক বেশি উচ্চ উচ্চতা, উচ্চাকাঙ্ক্ষা, অনেক বেশি আহ, যে আমার জয় করার একটা প্রবণতা, অনেক বেশি থার্স্টি মনোভাবের একটা যে প্রবণতা, সেটা নিয়ে শুরু হয়েছিল। আস্তে আস্তে করে আমরা হচ্ছে অনেকগুলো জিনিস এক্সপ্লোর করেছি। আমরা হচ্ছে আমাদের সমাজকে এক্সপ্লোর করেছি, আমাদের সংস্কৃতিকে এক্সপ্লোর করেছি, আমাদের দর্শনকে এক্সপ্লোর করেছি, আমাদের আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশকে এক্সপ্লোর করেছি, আমাদের জীবনকে এক্সপ্লোর করেছি, জীবনের সাইকোলজিকে এক্সপ্লোর করেছি, প্রেমকে এক্সপ্লোর করেছি, বিরহকে এক্সপ্লোর করেছি। এবং আমাদের জীবনের সব কিছু এক্সপিরিয়েন্স করার পর শেষ প্রান্তে এসে আমরা জাস্ট এটাই মনে করেছি যে আমরা যত যাই কিছু করি না কেন, আমাদেরকে বিদায় নিতে হবে, এবং আমাদেরকে একদিন এই জলসা থেকেও আমাকে বিদায় নিতে হবে, এবং বিদায় সবাইকে নিতে হবে। এবং বিদায় নেওয়ার সেই প্রত্যাশা রেখে আমি হচ্ছে বিদায় নিতে চাই। এবং তার আগে হচ্ছে আমি জাস্ট একটা কমেন্ট যেটা হচ্ছে আসছে বা যে কমেন্টগুলো আসছে সেগুলো থেকে আমি একটা কমেন্ট জাস্ট পড়তে চাই। আমরা যেটা পড়তে চাই, যে কমেন্টটা, সেটা হচ্ছে জিশান, মেহেদি হাসান জিশান মামা। আচ্ছা, জিশান মামা কমেন্ট করেছে যে আমরা মহাকাব্য ফিনিক্সের ডিজিটাল ভার্সন চাই, যেখানে বাদ পড়া কবিতাগুলো থাকবে কোনো কাটছাট ছাড়া। এবং এটা আসলে কিভাবে পাওয়া যায়, মানে হচ্ছে আমি হয়তোবা আপনার মহাকাব্য ফিনিক্সের, কারণ একটা কবিতার তো আপনার কপিরাইটেড কন্টেন্ট হিসেবে আপনার মানে হচ্ছে আমি যেহেতু এই মহাকাব্য ফিনিক্স কাব্যগ্রন্থটি একজন প্রকাশকের হাতে এটা প্রকাশ করেছি, এবং সেখানে প্রকাশ করার পর এটার 26টা কবিতা আমি রেখেছি, এবং সেটার যেহেতু একটা পেটেন্ট বা একটা কপিরাইটের ব্যাপার স্যাপার আছে, তো এখানে যদি আমি একই নামে যদি আবারও প্রকাশ করি, বা আরেকটা ধরুন যে আমি সেলফ পাবলিশিংই করলাম বা করে এটা হচ্ছে অনলাইনে দিলাম বা অন্য জায়গায় দিলাম, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার একই নামে দুটো জিনিস হবে, এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে হচ্ছে জিনিসগুলো একটু ইয়ে হওয়ার সম্ভাবনা আছে, বা কিরকম যেন একটা মানে ব্যাপারটাও আসলে মানে এত বেশি ভালো দেখা যায় না। বা পরবর্তীতে যখন এটা নিয়ে মানে অনেকে বলবে যে কি মানে একই একই জিনিস নিয়ে দুইটা, তো হয়তোবা আমি হচ্ছে পরবর্তীতে অন্য কোনো বই, মানে আমার নতুন কোনো বইয়ে আমি হচ্ছে এই কবিতাগুলো হচ্ছে আবার আনার চেষ্টা করবো বা আনবো। এবং ততদিনে হয়তোবা আপনাদের জন্য আরো নতুন নতুন জিনিসপত্র রেডি হচ্ছে বা রেডি অনগোয়িং প্রসেসে আছে। এবং আমি অনেকগুলো কবিতা এখনো পর্যন্ত লিখে যাচ্ছি, এবং অনেকগুলো কবিতা নিয়ে হচ্ছে আমার ডেভেলপমেন্ট চলছে, কাটাছেড়া চলছে। এবং বেটার হচ্ছে আপনার মহাকাব্য ফিনিক্সটা পড়বেন, আপনাদের মন্তব্য জানাবেন, আপনারা রিভিউ দিবেন, বুক রিভিউ দিবেন। আমার ফেসবুক, আপনারা হয়তো বা জানেন যে আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেটা হচ্ছে সাহিত্য বিষয়ে, সেটা হচ্ছে যে সাহিত্য বিষয়। সেই গ্রুপটাতে আপনারা রিভিউ দিতে পারেন হয়তোবা, অথবা আমার আপনারা যে কোনো জায়গায় আপনাদের সোশ্যাল মিডিয়াতে বা আইডিতে আপনারা হচ্ছে এটা শেয়ার করে জাস্ট আমাকে হচ্ছে হয়তো বা ট্যাগ করতে পারেন, যাতে করে আমি হচ্ছে এই জিনিসটা পাই। এবং আপনারা হচ্ছে পড়বেন, রিভিউ দিবেন, এবং হচ্ছে বিষয়টা সম্পর্কে ইন্ট্রোটা আপনি নিজেই পড়বেন না, হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কি, মানে হচ্ছে একটা ভালো জিনিসটা হচ্ছে আপনার একটা ভালো জিনিস, যেটা হচ্ছে এটা শেয়ার করতে হয়, মানে ভালো জিনিসটা শেয়ার করতে হয়, বিশেষ করে জ্ঞানের ব্যাপারে যেটা বলি আমরা, বা আপনার জানার ব্যাপারে, সেটা হচ্ছে যে আপনার নলেজ
গ্রোজ নলেজ গ্রোজ হোয়েন ইটস স্প্রেড, অর্থাৎ হোয়েন ইট ইজ শেয়ার, অর্থাৎ যে কথাটা হচ্ছে যে আপনার নলেজটা যখন শেয়ার করা হয় তখনই হচ্ছে এটা মাত্র বৃদ্ধি পায়। নলেজ বৃদ্ধি করার একমাত্র উপায় হচ্ছে সেটা শেয়ার করা। এই কারণে মানে অনেকে দেখবেন যে অনেকে বলে যে আপনি যে জিনিসটা শিখেন সেটা হচ্ছে, বা আমরা আমাদের স্টুডেন্ট লাইফে আমাদেরকে শেখানো হয় যে যে জিনিসটা শিখেন সেটা হচ্ছে আপনি গ্রুপ স্টাডি করেন। তো গ্রুপ স্টাডি করার বিষয়টা কি, যে আপনি আপনি এটা পারেন, আপনি আপনার বন্ধুকে আপনি এটা বুঝান, তাহলে আপনি এই যে বুঝাইতে গেলেন তখন হচ্ছে আপনার জিনিসটা আরো বেশি শেখা হবে। বুঝতে গেলেন মানে কি, আপনি তার সাথে আপনার জ্ঞানটা শেয়ার করে দিবেন, আর আপনার বন্ধু যেটা পারে আপনাকে সেটা শেয়ার করবো, এটা বুঝে। আবার অনেকে বলেন যে না, আপনি যখন পড়তেছেন তখন হচ্ছে আপনি জাস্ট ফর্মালি হয়তো বা শেখান, এবং আমি নিজেও এই প্রসেসের মধ্যে হয়তো বা আছি। এবং আমি, আপনারা জানেন যে আমি এখনো পর্যন্ত আমার ভার্সিটি লাইফের মানে হচ্ছে শেষ প্রান্তে আছি। তথাপি হচ্ছে আমি কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো মানে আপনার প্ল্যাটফর্মে হচ্ছে শেখানোর চেষ্টা করে যাবে, শেখাই। এবং এই জিনিসটা আর কি, তো হচ্ছে শেখার জিনিসটা বা আপনার একটা ভালো জিনিস যেটা হচ্ছে আপনার তখনই এটা আপনার সাফল্য পায় যখন হচ্ছে এটাকে স্প্রেড করা হয় বা এটাকে শেয়ার করা হয়। তো আপনারা জাস্ট যদি বইটা হাতে পান, আপনারা হচ্ছে যদি নিজেরাই পড়বেন না, এটা হচ্ছে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং হতে পারে যে আপনি, এটা হতে পারে যে আমি এটা বলছি না যে আপনার বন্ধুকে আপনি বলবেন যে আপনার বা তোমার বইটা কেনাই লাগবে বা তুমি কিনে পড়ো, আমি এটা বলবো না। আপনি যে বইটা নিলেন আপনি সেটা হচ্ছে আপনার বন্ধুকে দেন, ধার দেন, পড়ুক সে, সে আবার আরেকজনকে ধার দেয়, বা আপনার যদি আবার প্রয়োজন আপনি নিয়ে আসেন। বাট কথা হচ্ছে যে আপনার জিনিসটা, আমি হচ্ছে এটা ব্যবসা করার উদ্দেশ্যে কোনো হচ্ছে আমার বই প্রকাশ করার কোনো আগ্রহ ছিল না বা কোনো কারণে নাই। হয়তোবা ব্যবসা মানে হচ্ছে আমি যখন লেখালেখিকে যখন আরো বেশি প্রফেশনাল নিতে পারবো তখন হয়তো বা ব্যবসা করার একটা প্রবণতা থাকবে। বাট আমি হচ্ছে জানতে চাই যে, বা প্রবণতা থাকলেও যে বিষয়টা হচ্ছে আমি আমার কবিতার মাধ্যমে বা আমার সাহিত্য সাধনার মাধ্যমে যে আদর্শকে আমরা হচ্ছে বা আমি হচ্ছে ছড়িয়ে দিতে চাই, সেই আদর্শ যাতে ছড়িয়ে যায় সেটা হচ্ছে আমার মূল যেই সার্থকতা সেটা। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা মকাল ফিনিক্স যখন হাতে পাবেন তখন হচ্ছে আপনারা পড়বেন, নিজে পড়বেন, অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন, অন্যের সাথে শেয়ার করবেন আপনার কবিতাংশগুলো বা কবিতাগুলো বা আপনার বইটি, এবং শেয়ার করবেন, এটাকে ছড়িয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের কাছে প্রত্যাশা। এবং সবশেষে একটাই কথা, যত যাই কিছু বলি, যতই হুম্বি তম্বি করি, যতই হাউ কাউ যত যাই কিছু করি, দিন শেষে একটাই কথা, একদিন এই যশা থেকেও আমাকে বিদায় নিতে হবে। এবং বিদায় নেওয়ার কথা আরেকবার মনে করে, বারবার মনে করে, প্রতিদিন মনে করা সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো মহাকাল ফিনিক্স পডকাস্টের এই দ্বিতীয় এপিসোড এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং সেই প্রত্যাশা রেখে হচ্ছে আমি আমার আজকের যেই মহাকাল ফিনিক্সের পডকাস্টের এবং মহাকাল ফিনিক্সের আজকের যে বিষয়টি সেটি নিয়ে আমি হচ্ছে এখানে কথা বলা শেষ করছি। অ্যাগেইন, একদিন এই যশা থেকেও আমাকে বিদায় নিতে হবে।